Okay. Back to another one short lecture on algorithms and flowcharts. বিগত কদিন ধরে কমাস ধরে তোরা জানিস আমি কোনো ওয়ান শট লোড করতে পারিনি অবভিয়াসলি বিকজ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার যে পুরোনো ট্রাইপডটা ছিল যে সেটা ভেঙে গেছে অ্যান্ড থ্যাঙ্কস টু লট অফ মাই ফ্রেন্ডস যারা আমার জন্মদিনে ট্রাইপডটা গিফট করেছে লাভ ইউ অল আই এম এবল টু রেকর্ড another lecture a very crucial lecture on probably the very basis of programming. তোমরা প্রোগ্রামিং এখন সবে নবজাত শিশুর মতো এরকম এসছো, আমি তোমাদের কোলে তুলে আরামসে প্রোগ্রামিং এর বেসিক্স গুলোই শেখাতে যাবো। অবভিয়াসলি আমি হার্ডকোর কিছু জানি না, আমি আপ টু স্পয়লার নয়। চা অ্যালগরিদমস এন্ড ফ্লোচার্ট। টুয়াইলাইটের তো আর কোনো খোঁজ পেলাম না, তো সানসেটের এই ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতে let us start the one short lecture on algorithms and flowcharts. Boink. ওকে, তো আমি এই সবে জাস্ট একটা গ্রসারি করে ফিরলাম অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজড আমি যে স্পিডে কথা বলছি এখন এরকম একটা কাম অ্যান্ড কালেক্টেড ভয়েসে বা স্পিডে আমি আমার লেকচারটা রেকর্ড করি। ইট হ্যাজ বিন ভেরি ফাস্ট পেসড, আর তোদের লেকচারটা বোঝার জন্য টাইম দিতে হবে। পারলে দিস ইজ নট সামথিং আই উড সে, পারলে লেকচারটা 0.75x দেখিস, তাহলে একটু ভালো করে বোঝার হয়তো স্কোপটা পাবি। যদি ভালো করে চ্যাপ্টারটা অলরেডি বুঝে থাকিস তাহলে 1x বা 2xেও দেখতে পারিস, বাট 2xে তোরা দেখলে বুঝতে পারবি না। এনিওয়ে, এনজয় দ্য লেকচার, গুড বাই। ওকে, চ্যাপ্টারটা ডিপ ডাইভ করার আগে আমাদের কয়েকটা খুবই বেসিক জিনিস জানতে হবে। যেমন ফার্স্ট অফ অল অ্যালগোরিদম জিনিসটা এটা খায় না মাথায় যায়, বাট ইভেন বিফোর লার্নিং হোয়াট অ্যালগোরিদমস আর আমাদের জানতে হবে যে আমাদের যে কোনো কম্পিউটার সিস্টেম কী করে কাজ করে। কম্পিউটার সিস্টেম নিয়েও যেন আমাদের চর্চা করতে হবে। আমাদের যে কোনো লিভিং সিস্টেম, নন লিভিং সিস্টেম, ইউনিভার্সের যে কোনো জিনিস কীভাবে কাজ করে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি প্রথমবার যখন এই চ্যাপ্টারটা পড়েছিলাম, লেটসে আমি পড়েছিলাম ক্লাস 5, তখন একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিল আমাদের, আমি সেটাকে এখানে আবার প্রতিফলন করবো। দ্যাট ওয়াজ তুমি একটা ম্যাঙ্গো মিল্কশেক কি করে তৈরি করবে। হাউ আর ইউ গোয়িং টু ক্রিয়েট আ ম্যাঙ্গো মিল্কশেক? খুব ভালো কথা। তো ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আমাদের কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো আগে জোগাড়পত্র করতে হবে। লাইক ফার্স্ট অফ অল কি collect and gather milk, mangoes, ব্লেন্ডারটা দেন আর কিছু দরকার পড়ে আমাদের। লেটস সে ভ্যানিলা এসেন্স হবে, যেহেতু ভ্যানিলা এসেন্স কালেক্ট করে নিলাম। সেকেন্ড, আচ্ছা একটা গ্লাসও করলাম, কমা গ্লাস নিলাম। আচ্ছা, pour the milk and apologies, milk, vanilla essence, mangoes, obviously peel off করা পাল্টাই চাই আমার, mangoes in the blender, right, do the blender যে কোনো প্রিপারেশন লাগা, I don't care. Third, turn the blender on, তাতে কি হবে একটা zzz করে আওয়াজ শুনতে পাবি আর তোরা, অ্যান্ড ব্লেন্ডারটা চালু হয়ে যাবে। যে জিনিসপত্রগুলো ব্লেন্ডারে দিয়েছিলাম সেগুলো আবার স্ম্যাশ করা শুরু করবে। Turn the blender on. Number 4, after 2 minutes, বেশি বলে দিচ্ছি হয়তো 1 মিনিটের মধ্যে হয়ে যায়। After 2 minutes, turn it off. Number 5, pour the content out into the glass. Now let's say मैं ice होने चाहिए, हम ये ला ice. And number 6, add ice into the glass. আর লাস্টে গমাত করে গিলে নাও। Number 7, drink the milkshake. Now প্রধানত
প্রধানত আমাদের এই কয়েকটি স্টেপস ফলো করা উচিত, রাইট? নাও দেখো, আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের দুটো না পাঁচটা জিনিস আমাদের জানতে হবে, ডোন্ট রিমেম্বার। ওটা যখন পড়াবো আমি এক এক করে স্টেপস লিখে দেবো, তখন বুঝে যাবে। যাই হোক, তো কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন আমাদের এই স্টেপসগুলো ফলো করতে হচ্ছে। যে কোনো জিনিস করার জন্য উই হ্যাভ টু ফলো সার্টেন স্টেপস, রাইট? তো এখানে যেমন একটা স্টেপ ফলো করছি, এবার তোকে ধর গ্রসারি থেকে কিছু একটা কিনে আনতে বলা হলো। তুই তোর মা বা বাবা যা বা যে কোনো তোর গার্ডিয়ানের কাছে যাবি, ওনাদের থেকে লাইক গ্রসারি কেনার জন্য যতটুকু পয়সা লাগবে পয়সাটা নিলি, দেন ইউ উইল হেড স্ট্রেট আউট টু দ্য গ্রসারি। যে জিনিসপত্র কেনার তুমি কিনলে, কিনে আবার কেনার পর তুমি টাকাটা দিলে, জিনিসপত্রগুলো নিলে, তারপর তুমি বাড়ি এলে, বাড়ি আসার পর তুমি ওই জিনিসপত্রগুলো তোমার যাকে দেওয়ার কথা তুমি দিয়ে দিলে, আর টাকাটাও যদি খুচরো কিছু বাজে তুমি টাকাটাও ফেরত দিয়ে দিলে। এই স্টেপসগুলো ফলো করা উচিত। এক সেকেন্ড হচ্ছে, আমি স্টেপসগুলো চাইলেই র্যান্ডমলি অ্যারেঞ্জ করতে পারবো না, আমার এই স্টেপসগুলোকে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল এইটা, এখানে আমি চাইলেই কিন্তু আগে ব্লেন্ডারটা অন করে তারপর তার মধ্যে দুধ দিয়ে দিতে পারি না, দুধ ছলকে যাবে, তোমার মিল্কশেক উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডস কাবাড়া হয়ে যাবে। আই ডো নট ওয়ান্ট দ্যাট। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই প্রত্যেকটা স্টেপ যে অর্ডারে লিখেছি সেই অর্ডারই পালন করতে হবে। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। ওকে, তো তোমার শুরু করতে হচ্ছে একটা স্টেপ দিয়ে, শেষ করতে হচ্ছে একটা স্টেপ দিয়ে। তোমার স্টেপগুলো পর ফলো করে যেতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমি যে কোনো স্টেপকে চাইলেই স্কিপ করতে পারবো না। এভরি স্টেপ মেনশন ইন দিস রেসিপি ইজ ক্রুশিয়াল, আর সেগুলো আমায় ফলো করে চলতে হবে। ওকে, সেম গোজ ফর অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে যে কোনো, আচ্ছা হ্যাঁ, বিফোর মুভিং টু অ্যালগোরিদম, আমাদের ইউনিভার্সে যে কোনো জিনিস ঘটার জন্য না আমাদের তিনটে জিনিস দরকার। এই স্টেপসগুলো তিন ভাবে ঘটে। এক হচ্ছে আমরা ইনপুট দেব, সেকেন্ড সেই ইনপুটগুলোর একটা কোনো প্রসেস হবে, কাজকর্ম করবে, আর সেই কাজকর্ম করার পর আমার একটা রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টটাকে আমায় দেখাতে হবে, উইচ ইজ মাই আউটপুট। তো যে কোনো জিনিস ঘটার জন্য উই হ্যাভ ইনপুট, সেই ইনপুটটাকে নিয়ে এবার আমরা প্রসেস করব, আর প্রসেস করার পর সেটা থেকে একটা রেজাল্ট বেরোবে, which is my output. which is my output. রাইট? এবার বাই চান্স তোর আউটপুট বেরোলো না, তার মানে এই দুটো প্রসেস বলবো না, এই দুটো স্টেপের মধ্যে কিছু না কিছু ভুল আছে। সেই ভুলগুলো শোধরালে আমার একটা আউটপুট বেরোবে, আর আউটপুটটা ফ্রুটফুল বেরোবে। বোঝা গেল? সো এই এক্সাম্পলের জন্য দেখে নিই, এই যে কালেকশন করা, পোর করা আর টার্ন অন করা, এই তিনটে হয়ে গেল আমার ইনপুট দেওয়া। লেটস সে আমি অফ করছি, এটাও আমার ইনপুট দেওয়ার মধ্যে হয়ে গেল, এটা মানুষে করছে, সো দিস ইজ ম্যানুয়াল। এখানটা ইনপুট দেওয়া হয়ে গেল, এই পার্টটা আমার আউটপুট হয়ে গেল, আমি বাইরে বার করছি, আইস দিচ্ছি, খাচ্ছি, দ্যাট ইজ মাই আউটপুট, কিছু একটা বেরোচ্ছে। তাহলে প্রসেসটা কি কোথায় হচ্ছে, এদের মাঝখানে কোথায় একটা হচ্ছে, যে আমার ব্লেন্ডিংটা হচ্ছে না, ব্লেন্ডিংটা এইখানে হচ্ছে, যখন আমি অন করছি আর অফ করছি তার মাঝখানে আমার প্রসেসিং হচ্ছে। সো দিস রিজিয়ন ইজ প্রসেসিং। ওকে, সো আমাদের আসল চ্যাপ্টার এখান থেকে শুরু হচ্ছে, যে হোয়াট আর অ্যালগরিদমস। এবার আসল চ্যাপ্টারে আসি। অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে এই যে কোনো কাজ করার জন্য, সেটা আমরা করি কিংবা কোনো সফটওয়্যার করুক। কম্পিউটার নিয়ে কথা বললে আমরা অবভিয়াসলি সফটওয়্যার নিয়ে কথা বলবো। সো বিকজ সফটওয়্যার ইজ রেসপন্সিবল ফর হ্যান্ডলিং এনি টাস্ক ডিরেক্টলি। পেছনে কি কাজ করছে? হার্ডওয়্যার দিয়ে তুমি ইনপুট আউটপুট পাচ্ছ, ভালো কথা, বাট আসল কাজটা কে করছে? সফটওয়্যার করছে। তো এই সফটওয়্যারকে দিয়ে যদি আমায় কোনো কাজ করাতে হয়, তার জন্য উই উইল বি রিকোয়ারিং সার্টেন স্টেপস। সো সেই স্টেপস গুলোই যদি আমরা ক্রোনোলজিক্যালি সাজাই, দ্যাট ইজ কল্ড অ্যালগরিদম। সো অ্যালগরিদম হচ্ছে দ্য স্টেপস। ये बाबा ये बाबा की बात पेलेटा চালা পেন হয়ে যাচ্ছে না, কাল দিয়ে চালাতে হবে। চলো অ্যালগরিদম।
The steps to be followed chronologically, মানে একটা অর্ডারে বা ক্রোনোলজিক্যালি যেটা জায়গায় ইনা অর্ডারও লিখতে পারিস তোরা, ক্রোনোলজিক্যালি বা ইনা সিকোয়েন্সও লিখতে পারিস, একই হলো। to be followed chronologically in order to perform a specific task এবার যদি কম্পিউটারের ভাষায় লিখতে চাও তুমি চাইলে লিখতেই পারো বাই সফটওয়্যার অথবা প্রোগ্রাম লিখতে পারো, is called অ্যালগরিদম। মানে স্টেপস গুলো কালেক্টিভলি আমরা বলবো অ্যালগরিদম, এই ক্রোনোলজিক্যালি সাজানোর পর অ্যালগরিদম হলো। এটা বোঝা গেল? ফ্লো চার্ট ইজ ইভেন ইজিয়ার। ফ্লো চার্ট হচ্ছে এই অ্যালগরিদমটাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল ফরম্যাটে সাজাই, এই স্টেপসগুলো আমি লিখলাম, সেই স্টেপগুলো এবার খুব বড় বড় স্টেটমেন্টের মতো দেখতে লাগছে, আর সেটাকে সোজাভাবে ছোট করে কনসাইজ ওয়েতে আমি যদি একটা রকম গ্রাফের মধ্যে লিখে দিই, লম্বা 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 স্টেটমেন্ট আছে, বাট আমি এগুলো সিম্বলস এর মাধ্যমে একটা সিকোয়েন্সের মধ্যে সাজিয়ে সাজিয়ে এনে দিচ্ছি। আমরা বলুন দিলাম না তো। So this will be called a flow chart. So flow chart জিনিসটা কি? flow chart হচ্ছে the graphical represent, graphical বড় ভুল হয়ে যাচ্ছে, আমি তো গ্রাফস কোট অ্যান্ড কোড ইউজ করছি না, একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটেড গ্রাফ ইউজ করছি, তো আমি বলতে পারি the pictorial representation of an algorithm, সেটাকে আমরা বলবো একটা ফ্লো চার্ট। algorithm is called its flow chart. হয়ে গেল, এটাও সোজা পার্ট। নেক্সট থিং ইজ আমাদের জানতে হবে, আমরা তো প্রোগ্রামিং দিকে আস্তে আস্তে এগোচ্ছি, আমাদের একটু এই কোডিং এর ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, হোয়াট ইজ আ কোড? কোড হচ্ছে সোজা ভাষায় এনক্রিপ্টেড ডেটা, এভাবে লিখে দিচ্ছি। কোড হচ্ছে any form of message which is encrypted to be performed by any specific system, মানে শুধুমাত্র আমি মানুষ অ্যাজ আ ইউজার, আর আছে আমার একটা কম্পিউটার সিস্টেম আছে, একটা সফটওয়্যার আছে, তো আমাদের মাঝখানে কোনো কমিউনিকেশন করানোর জন্য যদি কোনো ধরনের স্টেটমেন্ট বা কমান্ড ইউজ করি, সেটাকেই আমরা বলবো কোড। আর ওটা একটা কোডের একটা গ্রামার থাকে, গ্রামার থাকে, সেই গ্রামারটাকে আমরা ফলো করে করতে হবে। সো কোড সোজা ভাষায় হচ্ছে একটা কমিউনিকেশন মডিউল বা একটা কমিউনিকেশন মিডিয়াম ধরতে পারি। কোড হচ্ছে কমান্ডস গিভেন, কমান্ডসও বলা উচিত না অ্যাকচুয়ালি, স্টেটমেন্টস, এনক্রিপ্টেড স্টেটমেন্টস। এনক্রিপ্টেড মানে এরকম লকড আছে, শুধুমাত্র আমি ইউজার আর আমার যে সিস্টেমটা আছে আমাদের মাঝখানে আদান প্রদান হতে পারবে এই স্টেটমেন্টটা, আর কেউ বুঝতে পারবে না। সো এনক্রিপ্টেড statements to be used only by কাদের মাঝখানে? user and machine বলতে পারি আমরা, বা সফটওয়্যারও বলতে পারি, যেরকম চাই আমরা বলতে পারি। দ্যাট ইজ কোড। আচ্ছা, আর সবসময় কি ইউজার আর মেশিনই হবে না? কোনো মানে নেই। চাইলে মানুষেও আমাদের মাঝখানে কোডে কথা বলতে পারি। এই যে সাইন ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল। যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে আমরা যদি এস্টাবলিশ করতে চাই, যে কোনোভাবেই আমরা যদি কথা বলতে চাই, উই উইল বি রিকোয়ারিং এক ধরনের কমিউনিকেশন কি বলবো ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এবার যদি আমি ওটাকে আমার আর কম্পিউটারের মাঝখানে ইউজ করি, দ্যাট ইজ এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আমি একজন বাঙালি আর একজন বাঙালির সাথে কথা বলি, বাংলায় কথা বলি, দ্যাট বাংলা বিকামস মাই কোড। আমি বাঙালি কারোর সাথে হিন্দিতে বা উর্দুতে কথা বলি, দ্যাট হিন্দি আর উর্দু বিকামস মাই ল্যাঙ্গুয়েজ বা মোড অফ কমিউনিকেশন। সিমিলারলি আমার আর কম্পিউটার বা আমি মেশিনটাকে একটু হাইলাইট করে বলছি, বিকজ আমরা কোড স্পেসিফিক্যালি কম্পিউটারের ভাষায় কম্পিউটারের সাথেই কথাবার্তা বা কমিউনিকেট করার জন্য ইউজ করবো। ওকে ওকে, দ্যাট ওয়াজ কোড। এবার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সিউডো কোড? সিউডো কোড জিনিসটা হচ্ছে না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সবার
দ্বারা লেখা বা বোঝা সম্ভব নয়। তোরাও এখন নতুন নতুন আছিস, সব কিছু বুঝতে পারবি সেটারও কোনো মানে হয় না। সো আমরা কি করি, যে কোনো অ্যালগোরিদম লিখলাম না, সেটা এবার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফেলার আগে আমাদের নিজের দ্বারা একটু টেস্ট করে নিই। এই টেস্ট করানোর পর উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই লাইক যে কোডটা আমি লিখেছি, কোডটা আমি লিখতে যাচ্ছি, ওয়েদার দ্যাট উইল বি কারেক্ট নাকি ইনকারেক্ট, বা আমরা একটা মনে মনে একটা প্ল্যানিং করে রাখতে পারি, সেটাই হচ্ছে সিউডো কোড। সিউডো কোড শব্দটা তৈরি হয়েছে দুটো শব্দ দিয়ে অবভিয়াসলি। একটা হচ্ছে সিউডো, সিউডো অর্থাৎ ফলস, আর কোড মানে তো কোড, যেটা আমি বলে দিলাম। তো সিউডো কোড হচ্ছে এই কোডটাকে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না লিখে ওটা মানুষের মতো করে, আমাদের বোঝার মতো করে লিখছি। আমি যদি কোনো সিউডো কোড একটা প্রোগ্রাম বলবো না, আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখছি, ধর জাভায় লিখছি, আমি যদি ওটা জাভার ধর ব্লুজের আছে, ব্লুজের মধ্যে প্রোগ্রামিং করছি, প্রোগ্রামস বানাই, আমি ব্লুজের মধ্যে ওইটাকে এই সিউডো কোডটাকে লিখলাম, তার কোনো রেজাল্ট পাবো না, বিকজ সেই যে আমি সিউডো কোডটা লিখছি না, ওটা আমার বোঝার জন্য তৈরি হয়েছে। দ্যাট ডাজ নট ফলো কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ওটা লেখা হবে, তার গ্রামারগুলোই ফলো করে না। এবার যদি তার গ্রামার বা সিনট্যাক্স না ফলো করে, তোকে যদি এবার আমি হঠাৎ করেই ইয়ে বলি, কি বলে ওটাকে, হ্যাঁ, তোদের যদি আমি হঠাৎ করে হাসতালা মুয়েরাতে বলি, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড যতক্ষণ না তোরা স্প্যানিশ, যতক্ষণ না তোরা স্প্যানিশ বুঝিস। ইন স্প্যানিশ আমি এই শব্দটা শিখেছি, শব্দ নয়, এই ফ্রেজটা শিখেছিলাম পুস ইন বুটস দ্য লাস্ট ফেসে। তো যতক্ষণ না তোরা স্প্যানিশ বুঝিস বা এই মুভিটা দেখে থাকিস, তোরা ততক্ষণ বলতে পারবি না হোয়াট হাসতালা মুয়েরাতে মিনস। হাসতালা মুয়েরাতে মিনস আনটিল ডেথ। সো সিমিলারলি সিউডো কোড হচ্ছে, যদি হাসতালা মুয়েরাতে বলার জায়গায় আমি তোকে বলি আনটিল মুয়েরাতে, এই মুয়েরাতে শব্দটা শুনলেই তোরা খানিকটা বুঝতে পারবি যে হ্যাঁ এটা মৃত্যুর দিকে দিকে যাচ্ছে। আনটিল মানে নিশ্চয়ই আনটিল, এটা দুটো ভাষা মানে ইংলিশ আর স্প্যানিশের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজ কি প্রপারলি ডেজিগনেট করছে না, বাট ইট ইজ স্টিল আন্ডারস্ট্যান্ডেবল বিটুইন মি অ্যান্ড প্রবাবলি ইউ, দ্যাট ইজ সিউডো কোড। কিন্তু আনলাইক আমরা যে মানুষরা, আমরা একটা ভাঙা ভাঙা ইংলিশ বা ভাঙা ভাঙা বাংলায় যদি কথা বলি, অন্য কেউ ওরা বুঝে যাবে। কম্পিউটার ইজ নট, কম্পিউটার বলবো, হ্যাঁ কম্পিউটার বলি, কম্পিউটার বা মেশিন ইজ নট দ্যাট জিনিয়াস। এই লাইনটা আমি আবার বলবো, সাই জন্য সিউডো কোড যদি আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি বলে বলি, যা আমার মাথায় আসছে না, হুস, হ্যাঁ আমি ধর কোনো একটা ইন্টারপ্রেটার বা কম্পাইলার বা কোনো ট্রান্সলেটারের মধ্যে এটা ফেললাম, ধর জেভিএম জাভা ভার্চুয়াল মেশিনের মধ্যে আমি এই ভাষাটাকে ফেললাম, যেটা আমি র্যান্ডমলি লিখে যাবো, র্যান্ডমলি বলবো সরি আমি নিজের মতো লিখলাম, কোডটা খানিকটা কোডের মতো দেখতে লাগছে বাট ডাজ নট ফলো জাভার সিনট্যাক্স গুলো। আমি ধর ব্র্যাকেট গুলোই মারলাম না, যেটা যাওয়ার জন্য খুবই ক্রুশিয়াল, শুধু আমার বোঝার জন্য আমি লিখে গেলাম, দ্যাট ইজ সিউডো কোড। জাভা কিন্তু চাইলেই ওটা এক্সিকিউট করতে পারবে না, which is why pseudo code এর মানেটা এবার আমি আসি। pseudo code means false code. Pseudo code is the code written specifically to mimic a computer language by any language, but does not strictly follow its syntax, thus behaves like a false code, thus behaving like a false code. That is called pseudo code. আচ্ছা, এটা প্রয়োজনটা কি হচ্ছে, যেমন আমি বললাম এর নিড হচ্ছে একমাত্র ফর আস ইউজার্স বা ডেভেলপার্স, এই শব্দটা ইউজ করে, যেখানে ইউজার দিয়ে ডেভেলপার বলি আর বুঝতে সুবিধা হবে তোদের, অনলি বাই ডেভেলপার এন্ড মেশিন। এর কারণটা ক্লাস 9 এ বুঝতে পারবি তোরা, যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিস তোরা। ফর ডেভেলপার, আচ্ছা ডেভেলপার হচ্ছে সেই ব্যক্তি যে একটা প্রোগ্রাম ডেভেলপ করছে, সেখান থেকে আমি আরো একটা জিনিস ধরবো, হোয়াট ইজ আ প্রোগ্রাম। ফর ডেভেলপার টু কুইকলি প্ল্যান his or her years
প্রোগ্রাম। হলো না, এবার যে প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম উইচ ইজ প্রোগ্রাম জিনিসটা কি। আমি এতক্ষণ ধরে যে আমি প্রোগ্রামিং শেখাবো বলে যাচ্ছি, হোয়াট ইজ আ প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে আমি যদি কোনো কম্পিউটার সিস্টেমকে আমার একটা সেট অফ ইনস্ট্রাকশন, এই যে স্টেপগুলো বললাম না, এই স্টেপগুলো আমি পরপর একটা কম্পিউটার সিস্টেমকে গুলে খাইয়ে দিই, যে আমি বললাম এইরকম ইনপুট এলে এরকম আউটপুট আসবে, এটা আমি কম্পিউটার সিস্টেমকে শিখিয়ে রাখলাম। এই শেখানোটা, এই স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়াটাই হচ্ছে একটা প্রোগ্রাম। সো স্টেপ বাই স্টেপ বা সেট অফ ইনস্ট্রাকশনস, এটা ভালো, সেট অফ ইনস্ট্রাকশনস ক্রোনোলজিক্যালি অবভিয়াসলি, ইনস্ট্রাকশনস given to a computing system বা computer system, আর ইনস্ট্রাকশন গুলো দিলে কি হয়, আউটপুট বার করবে, ফ্রুটফুল আউটপুট বার করবে। সো ইন অর্ডার টু প্রডিউস an appropriate output, সেটাই তো হচ্ছে একটা প্রোগ্রাম, ইজ কল্ড এ প্রোগ্রাম। বা অ্যাপ্রোপ্রিয়েট আউটপুটের জায়গায় টু পারফর্ম অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাস্ক, এটা বলাটা ভালো, পারফর্ম অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাস্ক বা রিকোয়ার্ড টাস্ক ইজ কল্ড প্রোগ্রাম। বোঝা গেল? ওকে, সো এতটা বোঝা গেল। এবার অ্যালগরিদম একটু ভালো করে আমাদের গুলে খেতে হবে। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। বোইঙ্ক। আচ্ছা, অলমোস্ট ফরগট, লেটস গিভ অ্যান হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অন দিস। যে ট্রিভিয়া, এগুলো এক্সামের জন্য পড়তে হবে না, যে দ্য এনশিয়েন্ট সিভিলাইজেশনস ইউজ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। যেমন অ্যাবাকাস ইউজ করা হতো অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যাবাকাসের কাজ কি ছিল? অ্যাবাকাস দিয়ে তো আমরা টিক করে আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনস করা যেত, বাট ওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করতো। এনশিয়েন্ট নাম্বার সিস্টেমসও নিশ্চয়ই সেভাবেই ফর্মুলেট করা হয়েছিল। পেন গো, এনশিয়েন্ট নাম্বার সিস্টেমস অবভিয়াসলি সেইভাবেই প্ল্যান করা হয়েছিল। দেন টু বি ভেরি প্রিসাইজ, আমরা প্রপার স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক নিয়ে যখন আমরা কথা বলবো, দিস ডেভিড বোল্টন পার্সন ওয়াজ ভেরি ক্রুশিয়াল। উনি এই 13th সেঞ্চুরির আশেপাশে মেকানিক্যাল ক্লকের একটা ডিজাইন তৈরি করেছিলেন, যার মধ্যে ছিল ভার্জ এসকেপমেন্ট মেকানিজম। ভার্জ এসকেপমেন্ট মেকানিজম হচ্ছে তোমার এই যে গিয়ারের, লাইক ঘড়ির যে গিয়ারগুলো এদিক ওদিক স্লাইড করার জন্য যে টিক টিক সাউন্ডটা প্রডিউস করে, দ্যাট ইজ ভার্জ এসকেপমেন্ট মেকানিজম। তো উই ক্যান সে প্রথমবার স্টেপ বাই স্টেপ কাজ করার অ্যাকাউন্টটা করেছিলেন ডেভিড বোল্টন। বাট প্রপার যখন কম্পিউটিং শুরু করেন কে, দ্য ফাদার অফ কম্পিউটার, চার্লস ব্যাবেজ। এই চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি হয়েছিল কখন? মিড 19th সেঞ্চুরি। তো এই মিড 19th সেঞ্চুরিতে চার্লস ব্যাবেজ একা কিন্তু রেসপন্সিবল ছিলেন না ওনার অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য। সেটা তৈরি করার পেছনে যে অ্যালগরিদমটা ছিল, দ্য ফার্স্ট অ্যালগরিদম ওয়াজ ক্রিয়েটেড বাই ইডা লাভলিস। এই নামটা মাথায় রাখতে হবে আমাদের। ও না 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 রাখলেও চলবে, অবভিয়াসলি, নেভার মাইন্ড। সো তো প্রথমবার অ্যালগরিদম তৈরি করা হয়েছিল বাই ইডা লাভলিস মিড 19th সেঞ্চুরিতে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য। দেন আরো অনেক বছর পর, লেটস সে 1921 নাগাদ, ফ্র্যাঙ্ক অ্যান্ড লিলিয়ান গিলবার্ট প্রথমবার ফ্লো চার্ট, যেটার নাম ছিল ফ্লো প্রসেস চার্ট, এই নামে একটা ফ্লো চার্ট তৈরি করে, আর সেটা একটা আমেরিকান সোসাইটিতে পাবলিশ করা হয়। আই হ্যাভ ফরগটেন দ্য নেম। আমি উইকিপিডিয়ার একটা পেজের হয় লিঙ্ক দিয়ে দেবো, নয় ছবি স্ক্রিনশট কিছু একটা অ্যাটাচ করে দেবো। আর এনাদের যে কজনের নাম আমি বললাম সবার ছবি আমি যদি পেয়ে যাই, আমি একটা এরকম কোথাও একটা ক্লিপের মধ্যে অ্যাটাচ করে দেবো, তোরা দেখতে পেয়ে যাবি। ওকে, নাও अगेन মুভিং ব্যাক টু আওয়ার টপিক, মেইন টপিক, উইঙ্ক। সো একটা অ্যালগরিদম তৈরি করার জন্য আমাদের কয়েকটা রুলস ফলো করতে হবে। তো সেই রুলসগুলো কি এক এক করে জানা যাক। দি ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল হচ্ছে, 1 নম্বর, যে কোনো অ্যালগরিদম সবসময় স্টার্ট বলে শুরু হবে। যেমন একটা রেস স্টার্ট বা একটা বন্দুকের গুলি দিয়ে শুরু হয়, তেমনি ভাবে একটা অ্যালগরিদম এই স্টার্ট শব্দটা দিয়েই শুরু হবে। সো অ্যান অ্যালগরিদম should always begin with a
স্টার্ট স্টেটমেন্ট বা উইথ কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি স্টার্ট, ক্যাপিটালেও লিখতে পারিস, কোই বাত নেই। সিমিলারলি যেভাবে শুরু হয়েছে স্টার্ট বলে, একটা অ্যালগরিদম শেষও হবে স্টপ বলে। আচ্ছা স্টার্ট আর স্টপ কেন লিখতে হচ্ছে আমাদের? ধর তুই একটা ডেভেলপার, যখন তুই একটা লাইক প্রোগ্রাম তৈরি করছিস, তোকে একটা প্ল্যান তৈরি করতে হচ্ছে, তোর কাছে হাজারটা আরো প্ল্যান আছে, তো একটা নতুন প্ল্যান শুরু করার জন্য তোকে একটা ইন্ডিকেটর মারতে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে একটা প্ল্যান শুরু হচ্ছে, এখান থেকে একটা নতুন প্রোগ্রামের প্ল্যানিং শুরু হচ্ছে। তো তুই শুরু করবি কি বলে? স্টার্ট, স্টেপ 1 স্টার্ট। তারপর অনেকগুলো স্টেটমেন্ট লিখে গেলি একদম লাস্টে কি হবে? স্টেপ নাম্বার ধর এক্স যেটা আমি বললাম 5 নম্বর স্টেপে শেষ হচ্ছে, 5 নম্বর দিয়ে লিখলি স্টপ। তো এই লাইক স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা তোমাকে খুব ভালো করে উল্লেখ করে দিতে হচ্ছে, নয়তো ধর তুই অ্যান্সার শিটেও লিখছিস তখনও তোকে উল্লেখ করে দিতে হবে, নয়তো টিচার্স উইল নট আন্ডারস্ট্যান্ড। এখন তো টিচারের আন্ডারে কাজ করছো তোমরা, তো টিচার্স উইল নট আন্ডারস্ট্যান্ড তুমি কি লেখার চেষ্টা করছো। ওকে, so similarly an algorithm should always end with stop stop হয়ে গেল। থার্ড স্টেটমেন্ট কি? তুমি একটা অ্যালগরিদমের মধ্যে যে কটা স্টেপ লিখছো স্টেপগুলো ক্রোনোলজিক্যালি লিখতে হবে। সো অল স্টেপস মাস্ট বি ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। হলো, এই যে বলেছিলাম প্রথমে আমাদের একটা স্টেপ যদি হঠাৎ করে ওপরে নিয়ে চলে যাই, ধর আগে তুই ব্লেন্ডার অন করলি, তারপর তুই দুধটা ঢাললি, তাহলে দুধ ছলকে যাবে। তোমার ওই যে একটা ফ্রুটফুল আউটপুট পাওয়ার কথা বললাম না, তুমি এই ফ্রুটফুল আউটপুটটা পাবে না। তাই জন্য আমাদের একটা ক্রোনোলজিতে একটা অর্ডারের মধ্যে সাজাতে হচ্ছে। নাম্বার 4, কোন স্টেপকেই তুমি স্কিপ করতে পারবে না। নো স্টেপ মাস্ট বি স্কিপড। কারণ স্কিপ করলে বোঝা যাচ্ছে ঘাবলা হয়েছে। আচ্ছা তুমি কি করে বুঝবে কোন স্টেপটা ক্রুশিয়াল কোনটা নয়, আদৌ কোনো স্টেপ কিনা? সেটার জন্য আমি একটা স্টেটমেন্ট বলি, দিস ইজ নট আ বাইফার্কেটেড রুল। জীবনেও লিখবি না খাতায়। আই এম টেলিং দিস বিকজ আমি একটা ছোট্ট থেকে মক টেস্ট মত নিয়েছিলাম আমার বাচ্চাদের, তারা একটা খুব সুন্দর স্টেটমেন্ট লিখেছিল, আমার ছবি তোলা আছে, যদি মুড ভালো থাকে তাহলে আমি এটা আপলোড করে দেবো। অবভিয়াসলি আমি তোমার নাম জানতে দেবো না কাউকে, নোবডি উইল গেট ইট, চাপ নেই। সে খাতায় লিখেছিল, আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ স্টপ বক্স ইন ফ্লো চার্ট। সে খাতায় লিখেছিল, সব ভালো করে লিখেছিল, আ স্টপ বক্স ইজ নেসেসারি ফর আ ফ্লো চার্ট ইন অর্ডার টু স্টপ, এই যে এটা বলেছিলাম, ইন অর্ডার টু স্টপ দ্য ফ্লো অফ আ প্রোগ্রাম বা ইন অর্ডার টু স্টপ দ্য ফ্লো অফ দিস ওয়ার্কিং দ্য টাস্ক। যাই হোক, লাস্টে আবার লিখেছিল বিকজ কম্পিউটার ইজ অ্যান ইডিয়েট। কম্পিউটার ইজ অ্যান ইডিয়েট, হ্যাঁ কম্পিউটার ইজ অ্যান ইডিয়েট। এই কথাটা আমি বলবো, জীবনে এটা খাতায় লিখবি না তোরা। এই লাইনটা মাথায় রাখানোর জন্য, কম্পিউটার বা সফটওয়্যার বা মেশিন ইজ অ্যান ইডিয়েট তো শুনতে খারাপ লাগছে দাদা, ইজ অ্যান ইনফ্যান্ট। কম্পিউটার বাচ্চা, শুরুতে বললাম তোমরা বাচ্চা, তোমাদের আমি শুরু থেকে বাচ্চাদের মতো একটু কিছু করে শেখাবো। কম্পিউটার ইজ অলসো বাচ্চা। তোমায় যখন কোনো ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, মেক শিওর ইনস্ট্রাকশনটা একদম জেনারেল লেভেল দিচ্ছ, একদম বাচ্চারা বুঝতে পারে সেই লেভেলে তুমি বোঝাচ্ছ। কম্পিউটার কি বুঝতে পারে? কম্পিউটার বুঝতে পারে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিস্ক সাইনটা, ডিভিশনের জন্য স্ল্যাশ সাইনটা, রিমাইন্ডার বার করতে গেলে একটা এরকম পার্সেন্টেজের সাইন হয়, ওটাকে আমরা বলি মডুলাস অপারেটর, সেই সাইনটা, এরকম কয়েকটা স্পেসিফিক এরিথমেটিক সিম্বলস বোঝে, ব্রেসেস বোঝে। কিন্তু আমরা যেমন বডমাস ফলো করার জন্য মাঝখানে একটা অফ লাগিয়ে দিই না, কম্পিউটার ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট অফ ইজ। কম্পিউটার ডাজ নট গেট ইট। কম্পিউটার বোঝে হচ্ছে একটা রুল, যেটাকে আমরা বলি বেড মাস। ওটার ব্যাপারে যদি আমি সময় বাঁচে এই ভিডিওটা অ্যাড করবো, বাট দ্যাট ইজ নট ক্রুশিয়াল। ওটার ব্যাপারে আমি পরবর্তীকালেও চর্চা করতে পারি, একটা ধরে অ্যালগরিদম এন্ড ফ্লো চার্ট পার্ট 2 বলেও বার করতে পারি, তার মধ্যে ওটার ব্যাপারে কথা বলতে পারি। বাট সোজা কথা হচ্ছে কম্পিউটারকে তোমায় যা যা ডেটা দিতে হচ্ছে একদম লাইক কোর লেভেলে গিয়ে তোমায় বাচ্চাদের মতো দিতে হবে, তোমায় বোঝাতে হবে। ইউ ক্যানট জাস্ট গো এন্ড সে মাল্টিপ্লাই এ এন্ড বি, তোমায় বোঝাতে হবে টেক টু ভেরিয়েবলস এ এন্ড বি। ভেরিয়েবল কি পরে দেখো, টেক টু ভেরিয়েবলস এ এন্ড বি, তারপরে টেক আনাদার ভেরিয়েবল প্রোডাক্ট, তারপরে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এ অ্যাস্টারিস্ক বি। তাহলে বুঝতে পারবে আচ্ছা এ আর বি দুটো এরকম লাইক জিনিসপত্র নিলাম, নাম্বার নিলাম, যাই হোক সেইগুলোকে এবার আমি মাল্টিপ্লাই করলাম, আর তারপর সেটাকে প্রোডাক্ট বলে একটা ভেরিয়েবল বা জায়গার মধ্যে আমি মাল্টিপ্লাই করে রেখে দিলাম, বোঝা গেল?
So these are the rules you need to be studying for algorithms. Boink. ওকে, আচ্ছা আমরা ফ্লো চার্টের ব্যাপারে এখন কথা বলবো। আমরা প্রথমেই বলেছিলাম ফ্লো চার্ট হচ্ছে যে অ্যালগোরিদমটা আমরা বানাচ্ছি সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য একটা খুবই ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচ, একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। তো একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করার জন্য উই উইল বি ইউজিং সার্টেন বক্সেস আর অ্যারোজ ইউজ করবো আমরা। আচ্ছা, যেমন অ্যালগোরিদম তৈরি করার জন্য কয়েকটা রুলস আছে, ফ্লো চার্ট তৈরি করার জন্য সেম রুলস আছে, আর একটা এক্সট্রা রুল আছে ফ্লো চার্টে, যে রুল ফর ফ্লো চার্ট, creating a flowchart. আমরা যে যে রুলস গুলো বলেছিলাম অ্যালগরিদম সবকটাই, অল রুলস অফ অ্যালগরিদম, অল রুলস অফ ক্রিয়েটিং অ্যান অ্যালগরিদম, প্লাস আরেকটা এক্সট্রা থাকে which is একটা ফ্লো চার্ট হয় আমি এরকম পেজের ওপর থেকে নিচে আনবো, নয় লেফট সাইড থেকে রাইট সাইডে আনবো। রাইট থেকে লেফটে আঁকা যায় না? হ্যাঁ, লেখা যায়, বাট আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা হয় ওপর থেকে নিচে লিখি, নয় লেফট থেকে রাইটে লিখি। সো a flow chart must follow a top to bottom approach, to bottom flow বা approach, অথবা or a left to right approach. Again, not important, but এটা ফলো করলে একটা খুবই সুন্দর দেখে ফ্লো চার্ট ডিজাইন করতে পারবি। ওকে, এটা জানা রইলো। এটা বাদে এটা ফ্লো চার্ট তৈরি করার জন্য আমার কয়েকটা কনস্টিটিউয়েন্টস লাগবে। সেগুলো কি? আমার লাগবে কয়েকটা বক্সেস। আমাদের যে যে কমান্ডগুলো আমরা দেবো, যে যে স্টেপসগুলো থাকবে, সেগুলো এই কয়েকটা 1 2 3 4টে বক্সের মধ্যে থাকবে, নয় কানেক্টরের মধ্যে থাকবে, আর ফ্লো লাইনসগুলো দিয়ে তো অবভিয়াসলি কানেক্টেড থাকবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, জিনিসগুলো মানে কি? স্টার্ট বা স্টপ বক্স হচ্ছে আমার যে কোনো অ্যালগোরিদম, যেমন আমরা বলেছিলাম না, স্টার্ট হবে স্টার্ট বলে, স্টপ হবে স্টপ বলে, সিমিলারলি একটা ফ্লো চার্ট স্টার্ট বলে শুরু হয় আর শেষও হবে এখানে স্টপ বলে। এটা জানা গেল। এবার মাঝখানে যদি আমায় কোনো ইনপুট নিতে হয়, ইনপুটটা আমি নেব এইভাবে। এখানে আমি লিখবো টেক ইনপুট সামথিং, টেক ইনপুট অফ আ ভেরিয়েবল সামথিং, টেক ইনপুট অফ আ ভেরিয়েবল ব্লা ব্লা ব্লা। আর আউটপুট দেখাতে গেল আমি এইখানে দেখাবো। আর আউটপুট দেখানোর সময় আমরা এইভাবে লিখি, লেখাটা মাথায় রাখবি। আউটপুট দেখানোর সময় অলওয়েজ রাইট প্রিন্ট। তো এখানে আমি একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখছি, নট আ রুল বাট লেখার একটা নিয়ম। এটা লেখার নিয়ম, নট আ বাইফার্কেটেড রুল। তুই চাইলেই বলতে পারিস ডিসপ্লে দ্য রেজাল্ট দিস, বাট আমরা মোস্ট অফ দ্য প্রোগ্রামসে যেটা ফলো করি না, আমরা বলি প্রিন্ট। জাভাতে অ্যাজ উই সে system.out.print বা system.out.println বলে, তার মধ্যে আমরা আমাদের যে আউটপুটটা দেখাতে হয় সেই মেসেজটা দেখাই। আবার পাইথনে আমরা এইরকম লিখি, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখতে হবে সেইটা আমি লিখে দিই। ওকে, মানে যা দেখাতে হবে সেইটা আমি লিখে দিই। সো আউটপুট স্টেটমেন্ট, আচ্ছা ইনপুট স্টেটমেন্টটা বলে দিই। ইনপুট স্টেটমেন্টটা লেখার সময় এরকম লিখবি, টেক ইনপুট, ইনপুট স্টেটমেন্ট এইভাবে লিখে কোটেশন দিবি না, টেক ইনপুট ডট 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 ডট। আর আউটপুট স্টেটমেন্ট কিরকম দেখায়? প্রিন্ট, প্রিন্ট বলে যেটা তোমায় দেখাতে হবে সেটা তুমি দেখিয়ে দেবে। কোটেশনের কাজটা আলাদা, ওটা পরে বলে দেবে। আচ্ছা, তো ইনপুট আর আউটপুটের কথা হয়ে গেল। মাঝখানে যদি এবার আমাদের কোনো রকমের প্রসেসিং করতে হয়, আমি কি বলেছিলাম, যে কোনো প্রোগ্রাম এই ইনপুট, প্রসেস আর আউটপুট দিয়ে দেখায়। স্টার্ট আর স্টপ তো বোঝা যাচ্ছে। তো যে কোনো প্রসেসিং যেটা আমার সিস্টেমের ভেতরে যদি হয়, প্রসেসিং ভেতরে বোঝা, কথা বলবি একটু। তো মাঝখানে যদি কোনো রকমের প্রসেসিং করতে হয়, we will be using this process box। এরকম প্রসেস 3টে 4টে যত চাই আমরা দেখাতে পারি, প্রসেস বক্স। মাঝখানে যদি আমাদের কোনো একটা কন্ডিশন আছে, কোনো একটা কোয়েশ্চেন রেজ করি আমরা, যার শুধুমাত্র দুটো আউটকাম হয়, হয় দ্য রেজাল্ট উইল বি ট্রু নয় ফলস, তখন আমরা ডিসিশন বক্সেস ইউজ করবো লাইক দিস। যার দুটো আউটকাম হয়, আইদার ট্রু অর ফলস, তখন আমরা ডিসিশন বক্স ইউজ করবো। আর লাস্টলি আমাদের ফ্লো অফ কন্ট্রোল, আমার প্রোগ্রামটা কিভাবে ফ্লো করছে সেইটা ইন্ডিকেট করার জন্য উই হ্যাভ অ্যারোজ বা ফ্লো লাইনস লাইক দিস। এটা একটা অ্যারো, এটা একটা অ্যারো, এটা একটা অ্যারো। আর এখানে কি বললাম, দুটো আউটকাম বেরোবে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। একটা হচ্ছে ধর এখানে ট্রু,
এটা হচ্ছে এখানে ফলস, এইভাবে আমরা দেখাই। তখন আলাদা আলাদা এরকম প্রসেসিং বক্সেস লাগাতে পারি যেরকম কন্ডিশন হবে, আর লাস্টে গিয়ে সবগুলোই মিলবে হচ্ছে স্টপে। যেমন এখানে এক্সাম্পল দেখাচ্ছে, এখানে আউটপুটে গিয়ে মিলছে, আর যাই হোক আমার শেষে কিন্তু সবকটা অ্যারো লাইনে গিয়ে মিলবে স্টপে। তো এটা ছিল ফ্লো লাইনের কথা। না ওটা কানেক্টার্স হচ্ছে কয়েকটা সিম্বল। ধর তো ফ্লো চার্টটা এরকম শুরু করলি পেজেরই নিচে অবধি পৌঁছে গেছে, পেজের এই সাইডটা খালি আছে, তখন আমি কি করবো, আমার যেরকম ফ্লো লাইনটা চলছে, ধর এখানে আছে, এরকম নামছে, এখানটা থেমে গেল, এখানে আমি একটা মার্ক দেবো 1, এখানে সেই একটা টেলিপোর্টারের মতো ওপেন করবে, আর সেখান থেকে বাকি ফ্লোটা শুরু করবে। ধরে নিচ্ছি আমার এখানে এই পেজের জায়গাটাও শেষ হয়ে গেছে, এখানে একটা পেজ শেষ হচ্ছে, এখান থেকে নতুন পেজ শুরু হচ্ছে, তখন আমি এই কানেক্টরটা লাগাবো, এই অ্যারো সাইনের কানেক্টরটা। লেটস কল ইট নাম্বার 2, আর এই নাম্বার 2টা পরের পেজে গিয়ে খুলবে। যদি সেম পেজে আমার কানেক্টর খোলে, সেটা আমি গোল মার্ক দিয়ে দেখাবো, এটাকে আমরা বলবো অন পেজ কানেক্টর। আর যদি ওটা পরের পেজে গিয়ে খোলে, দ্যাট ইজ কল্ড অফ পেজ কানেক্টর। ওকে, সো ফ্লো চার্টের ব্যাপারে এতটুকুই বলার ছিল আমার। ওকে, Boink. Okay, so let's talk about data before we move forward. আচ্ছা, ডেটা বলতে আমরা এখন বুঝবো কম্পিউটারের ডেটা মানেই হচ্ছে ইনফরমেশন। যে কোনো ইনফরমেশন আমরা ইনপুট দিই, সিস্টেম ওটা প্রসেস করুক, আমাদের কোনো একটা আউটপুট প্রোভাইড করুক, এনি ফর্ম অফ ইনফরমেশন ইজ ইকুয়াল টু ডেটা। অলদো টু নলেজ আছে বলে বলছি, সিবিএসসি ক্লাস 9-এ আইটি বলে একটা সাবজেক্ট থাকে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, খুব ভালো সাবজেক্ট। ওখানে ডেটা আর ইনফরমেশনের একদম আলাদা ডেফিনেশন দেওয়া আছে, সেটা তোরা ওখানে বুঝতে পারবি। বাট ফর নাও লেট আস জাস্ট অ্যাজিউম যে ডেটা মিনস এনি ফর্ম অফ ইনফরমেশন গিভেন টু দ্য সিস্টেম, আর যেটা আমরা সিস্টেমের থেকে পেতে পারি, মানে which we can have an output from the system. ওকে, একটু ডেটা নিয়ে চর্চা করা যাক বিফোর উই মুভ ফরওয়ার্ড। আপাতত জন্য ফর নাও আমরা ধরে নেব ডেটা হচ্ছে এনি ফর্ম অফ ইনফরমেশন যেটা আমরা কম্পিউটার সিস্টেমকে দেবো, সিস্টেম ওটা প্রসেস করবে, আর আমায় ওটা একটা ফ্রুটফুল রেজাল্ট হিসেবে, আউটপুট হিসেবে প্রোভাইড করবে। দ্যাট ইজ ডেটা ফর মি। এখন একজন ওটা নিয়ে যদি আমরা চর্চা করি, আমাদের ডেটা বলতে হবে ডেটা আমাদের কোথায় রাখবো। সো ডেটাকে আমরা ধরবো অ্যাজ কনস্ট্যান্ট। হ্যাঁ, হোয়াট ইজ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ডেটা যেটা আমার থ্রু আউট দ্য প্রোগ্রাম মানে কি, দ্য সেট অফ ইনস্ট্রাকশন গিভেন টু আ প্রোগ্রাম, ব্লা 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 ব্লা। হ্যাঁ, তো কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ডেটা যেটা আমার প্রোগ্রামের শুরু থেকে, মানে অ্যালগরিদমের শুরু থেকে শেষ অবধি একদম ফিক্স থাকছে। মানে দ্য ডেটা that is fixed and never changes throughout the course of the program. The program এমন ডেটাকে আমরা বলি কনস্ট্যান্ট। খুব ভালো কথা। এবার যে আমার পরের প্রশ্নটা আসছে, দ্যাট ইজ ভেরি ইজি, এটা আমাদের মাথায় রাখতে হবে। হোয়াট ইজ আ ভেরিয়েবল? ভেরিয়েবল মানে তাহলে বলবি যে ডেটার ভ্যালু ফিক্স নয়, দ্য ডেটা হুজ ভ্যালু ইজ নট ফিক্সড এন্ড হুইচ ক্যান চেঞ্জ থ্রু দ্য কোর্স অফ প্রোগ্রাম। ভালো কথা, আমি লিখে দিচ্ছি দ্য ডেটা দ্যাট ক্যান চেঞ্জ as the program proceeds বা throughout the program। তুই এটা বলতেই পারিস, আর আমিও সালিম স্যারের মতো আসবো, এসে বলবো ইয়ে গলত হ্যাঁ, বিকজ এটা ভুল, খুবই জঘন্য কনসেপ্ট। এই যে ডেফিনেশনটা দিলি, এই ডেফিনেশনটা চলবে ম্যাথমেটিক্সে, নট ইন কম্পিউটিং। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভেরিয়েবল অর্থাৎ ইট ইজ আ লোকেশন, একটা বস্তা, একটা বাক্স, যার মধ্যে তুমি ডেটার ভ্যালু রাখতে পারো। ডেটার ভ্যালুটা পাল্টাতে পারে, নাও পারে, বাট দ্যাট ভেরিয়েবল, ওই যে লোকেশনটা, সেটাই ডেজিগনেট করছে ওটা ভেরিয়েবল। চলো একটু বোঝাই তোমাদের ভালো করে এটা, তারপর ডেফিনেশনে আসবো। একটা বাক্স থাকা উচিত আমার কাছে, এখানে কোথাও একটা থাকবে। দেখা যাচ্ছে
লেটস সে এটা আমার কাছে একটা গুড নাইটের ডিব্বা আছে, গুড নাইটটা আগে ছিল, এখন আমি বার করে রাখলাম। ছাড়া আমার কাছে 4টে মার্কার আছে, একটা ব্লু মার্কার, একটা ব্ল্যাক মার্কার, একটা রেড মার্কার, একটা গ্রিন মার্কার। ওকে, এই যে বাক্সটা আছে, ইমাজিন দিস ইজ মাই ভেরিয়েবল, এটা হচ্ছে একটা লোকেশন যেখানে আমি ডেটা রাখতে পারবো। এই লোকেশনটার মধ্যে আমি প্রথমে রাখলাম গ্রিন পেনটা রাখলাম, মানে এর মধ্যে একটা ডেটা এন্টার করলাম, একটা ভ্যালু দিলাম। আচ্ছা, কিছুক্ষণ পর এর মধ্যে আমি রেডটা দিলাম, ভ্যালু পাল্টে গেল। আবার কিছুক্ষণ পর আমি গ্রিনটা সরিয়ে রাখলাম, আবার ভ্যালু পাল্টে গেল। রেডটা আছে, তার সাথে সাথে আমি ব্ল্যাকটা অ্যাড করলাম, ভ্যালু পাল্টে গেল। ব্লুটা অ্যাড করলাম, ভ্যালু পাল্টে গেল। দ্যাট মিনস এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটার ভ্যালুগুলো আছে দ্যাট চেঞ্জেস, বাট ভেরিয়েবল অ্যাজ এ লাইক একটা ভেরিয়েবলের নাম হবে এ বি সি ডি সামথিং সামথিং, সেই ভেরিয়েবলের নামটা পাল্টাচ্ছে না, মানে এর অ্যাড্রেসটা পাল্টাচ্ছে না, বাট এর যে ডেটার ভ্যালুগুলো আছে সেইটা পাল্টাচ্ছে। তার মানে ভেরিয়েবল ইজ নট আ ডেটা, ইট ইজ আ ডেটা অ্যালোকেশন, যার মধ্যে আমি আলাদা আলাদা ডেটার ভ্যালু রাখতে পারি। বোঝা গেছে? চলো সেটাকে এবার একটু বোর্ডে লেখা যাক। আর গুড নাইট কোথায় গেল? Variable is a data allocation. হয়েছে? আচ্ছা, এই ডেফিনেশনটা আমি লেখাচ্ছি বিকজ এপিসি বইয়ে দে আর পান্ডে স্যার এই এক্সাক্ট ডেফিনেশন লিখেছিলেন, এক্সাক্ট না হলে ডেটা অ্যালোকেশন শব্দটা লিখেছেন। দিস ইজ মাই কিওয়ার্ড। জয় হোক এপিসির। Variable is a data allocation in which the value of a data entered may চেঞ্জ, সবসময় যে চেঞ্জ হবে তার কোনো মানে নেই, বাট চেঞ্জ করতে পারি। আই এম গিভিং দ্য ফ্লেক্সিবিলিটি যে তার মধ্যে যে ভ্যালুটা রাখা আছে তার ডেটার ভ্যালুটা পাল্টাতে পারে। মে চেঞ্জ অ্যাজ দ্য প্রোগ্রাম প্রসিডস বা থ্রু আউট দ্য কোর্স অফ দ্য প্রোগ্রাম, অ্যাজ দ্য প্রোগ্রাম প্রসিডস। হয়েছে? এবার এই যে ডেটা নিয়ে এত গল্প আমরা রেখে গেলাম, উই নিড টু টক অ্যাবাউট এই যে ডেটা নিয়ে আমরা করবোটা কি। আমরা ডেটা তো নিয়ে নিলাম, বাট ডেটা নিয়ে আমরা কাজ কি করব? কাজ করার জন্য উই হ্যাভ সাম সিম্বলস, সেই সিম্বলগুলোকে আমরা বলি অপারেটরস। সো OPERATORS। অপারেটরস কি? অপারেটরস হচ্ছে কয়েকটা সাইন্স অ্যান্ড সিম্বলস যেগুলোর মাধ্যমে আমার কোনো স্পেসিফিক কাজ করাতে হবে, ওয়েদার দ্যাট মে বি দুটো কনস্ট্যান্ট বা দুটো ভেরিয়েবল বা একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, যাই হোক দুটোর বেশিও হতে পারে। তাদের মাঝখানে যদি আমাদের কোনো রকমের টাস্ক পারফর্ম করাতে হয় তার জন্য উই উইল বি রিকোয়ারিং সাম সাইন্স অ্যান্ড সিম্বল, সেইগুলোকেই আমরা বলবো অপারেটরস। স্যার অপারেটর হচ্ছে দ্য সাইন্স, দ্য স্পেশাল সিম্বলস used to perform any computing task, any নয় নিশ্চয়ই একটা স্পেসিফিক, a specific টাস্ক, সেই টাস্কটাকে আমরা বলবো অপারেশন, অথবা ব্র্যাকেটে বা স্ল্যাশ দিয়ে অপারেশন। perform a specific task slash operation between two or more constants or variables, অথবা constant variable মিলিয়ে, or constants and variables। হলো? চলো এবার অপারেটরস এর টাইপ নিয়ে একটু চর্চা করি। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস? এটার জন্য আরো একটা পেজ নিশ্চয়ই নেবো আমি। টাইপস অফ অপারেটরস।
এবার অপারেটরস হয় তিন প্রকারের, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যায় অপারেটর তিন প্রকারের পাবে। একটা টাইপ হচ্ছে এরিথমেটিক অপারেটর, আরেকটা টাইপ হচ্ছে রিলেশনাল অপারেটর, আরেকটা টাইপ হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা নিয়ে আমরা খুব কম চর্চা করবো, না চর্চা করবো অ্যাকচুয়ালি, নেভার মাইন্ড। লজিক্যাল অপারেটর, যার নিয়ে এক্সাম্পলস দেখানোর চেষ্টা করবো যদি সময় বাঁচে। চলো, এরিথমেটিক অপারেটরস কি? আচ্ছা, ওটার জন্য একটা স্লাইডে বুঝিয়ে দেবো। আর এরিথমেটিক অপারেটরস আবার তিন ধরনের হয়। এক হয় ইউনারি অপারেটর, একটা হয় বাইনারি অপারেটর, একটা টার্নারি অপারেটর। আমরা ইউনারি আর টার্নারি অপারেটর নিয়ে খুব কম চর্চা করবোই না ইনফ্যাক্ট। আমরা বাইনারি অপারেটর নিয়ে একটু কথা বলবো। তো একটা স্লাইড নিতে হবে। Okay, let's talk about arithmetic operators. What are arithmetic operators? নাম দেখেই বোঝা যাচ্ছে যে অপারেটরগুলো এরিথমেটিক অপারেশনস করতে সাহায্য করে। হোয়াট আর এরিথমেটিক অপারেশনস? ফান্ডামেন্টাল অ্যালজেব্রিক অপারেশনস, মানে অপারেটরস that are used to perform arithmetic operations, মানে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্যাল, ফান্ডামেন্টাল মানে খুবই বেসিক লেভেলের ম্যাথামেটিক্যাল, বুঝছো না, ম্যাথামেটিক্যাল বা অ্যালজেব্রিক অপারেশনস। যেমন কি কি? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ব্লা ব্লা ব্লা, চর্চা করিনি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে arithmetic operators follow this hierarchy called, very easy, BEDMAS. BEDMAS. What is BEDMAS? B stands for E bracket, তারপর E stands for exponent, D stands for division, M for multiplication, A for addition, S for subtraction. এবার দেখো, আমরা যেমন BODMAS ফলো করতে এখানে BEDMAS ফলো হচ্ছে। এখানে যে এক্সট্রা একটা অপারেটর লাগে না, দিস ইজ কল্ড পার্সেন্টেজ, এটা হচ্ছে মডিউলাস অপারেটর। এর কাজগুলো বলে যাচ্ছি, আচ্ছা নামগুলো লিখে দিই। এটা হচ্ছে ব্র্যাকেট, দিস ইজ এক্সপোনেন্ট বা পাওয়ার, দিস ইজ ডিভিশন, this is modulus, this is multiplication বা প্রোডাক্ট যাই বলিস, this is addition, and this is subtraction. Subtraction. আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এগুলো তো তোরা সব জানিস, ব্র্যাকেট কি, এক্সপোনেন্ট কি, ডিভিশন কি, মাল্টিপ্লিকেশন কি, অ্যাডিশন কি, সাবট্রাকশন কি। হোয়াট ইজ মডিউলাস? মডিউলাসের কাজ হচ্ছে, ধর আমি নিলাম x মডিউলাস i, এটার মানে হচ্ছে
ডিভাইড x বাই i, y লিখে দিই দেখতে সুন্দর লাগে, বাই y, and ডিসপ্লে বা স্টোর ইটস রিমাইন্ডার, মানে যে রিমাইন্ডারটা বেরোবে সেইটা স্টোর করতে কাজে লাগবে। স্ল্যাশটার কাজ কি? স্ল্যাশটার কাজ হচ্ছে কোশেন্টটা বার করে স্টোর করা। ওকে, ভালো কথা। এর মধ্যে নতুন কি জানার আছে? ধর আমি বললাম একটা ভেরিয়েবল লিখে দিচ্ছি, ভেরিয়েবল কিরকম একটা নাম দিয়ে দিই, ধর x is equal to 1 plus 5 into 3 slash close divided by না 5 দিতে না 8 into 3 divided by, তাহলে কি করবে? আগে ব্র্যাকেটের কাজটা সলভ করবে, 1 plus 24 divided by 2, তারপর ডিভিশনে আসবে 1 plus 12, তারপর অ্যাডিশন আসবে 13। বোঝা গেল? তো দিস ইজ বেড মাস। আচ্ছা ধর এখানে যদি আমি এক্সপোনেন্ট মেনে নিতাম তাহলে কেমন লাগতো? ধর এখানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ফর এক্সাম্পল এটা নাম্বার 1, নাম্বার 2 একটা নিচ্ছি, আমি ধর আরেকটা ভেরিয়েবল নিলাম y, y এ বললাম তাহলে রুলে আগে কি আছে? এক্সপোনেন্ট আছে, তো 2 না বেকার 2 to the power 4 লিখা, 2 to the power 4 মানে কি? 2 into 2 4 into 2 8 into 2 16, মানে 2 to the power 4 সেটা এটা 2 to the power 4 মানে 2 into 2 into 2 into 2 মানে 2 into 2 4 4 into 2 8 8 into 2 16, তো 16 multiplied by 3, তো এর ভ্যালুটা বেরোবে 16 into 3 কত হয়? 6 3 8 হাতে থাকলো 1 3 একে 3 3 একে 4 48। সো এই একটা एग्जांपल হয়ে গেল। আচ্ছা এটাকে আমি একটা 1 plus 8 into 3 by 2, so 1 plus 8 into 3 divided by 2, এই পার্টটাকে না আমি একটু আলাদা করে সাজিয়ে রাখি, because this will be necessary for me। আমি না আরেকটা एग्जांपल নিচ্ছি, एग्जांपल নাম্বার 3, ফর एग्जांपल নাম্বার 3 আমি বললাম দেখা যাচ্ছে কি এটা? यस দেখা যাচ্ছে। ফর एग्जांपल আমি বললাম z is equal to 3 into 3 modulus 4, তো আগে 3 into 3 করলো which is 9 modulus 4, মানে এবার 9 কে 4 দিয়ে ডিভাইড করব আমি, তো 4 into 1 4 4 into 2 8, রিমাইন্ডার কত পাচ্ছি? 1, so this will be my answer। ওকে ওকে, এইটা এবার ঝপাঝপ লিখে কি লিখে তো ছবি পাঠিয়ে দেবো এগুলো বইঙ্ক। চলো আমাদের ফার্স্ট एग्जांपल। আচ্ছা আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এই কোশ্চেনটা দিয়ে তোদের একটা एग्जांपल দিচ্ছি। যেমন মোস্টলি আই হোপ কোশ্চেন এভাবেই ফ্রেম করে যে ক্রিয়েট অ্যান অ্যালগরিদম এন্ড আ ফ্লো চার্ট এরকম করে লিখে দেয়, তো তোমায় বলে দেয় কি কি ইনপুট নিতে হয়, তো টেক ইনপুট অফ কি কি নিতে হচ্ছে? প্রিন্সিপালের ইনপুট নিতে হচ্ছে, রেট অফ ইন্টারেস্টের ইনপুট নিতে হচ্ছে, আর টাইমের ইনপুট নিতে হচ্ছে, এই তিনটে। তারপরে ক্যালকুলেটর ডিসপ্লে কি করতে হবে? তোমায় ক্যালকুলেট কি করতে হবে? সিম্পল ইন্টারেস্ট। ডিসপ্লে কি করতে হবে? সিম্পল ইন্টারেস্ট, তোমায় বলে দেবে। আচ্ছা এবার এক্সামিনার এটাও জানে যে তুমি ম্যাথমেটিক্যালি হয়তো স্ট্রং নাও হতে পারো, সেই জন্য তোমায় হিন্টে এরকম দিয়ে দেবে যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা SI is equal to P into R into T whole divided by 100, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে যে এই গোটা স্টেটমেন্টটা তোমার প্রোগ্রামিং এর মতো করে লেখা নেই, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি লেখা আছে P into R into T divided by 100, এটা কিন্তু তুমি অ্যালগরিদম বা ফ্লোচার্টে আঁকতে পারবে না, ঘেঁচাং করে কেটে দেবে। তোমায় এইভাবে লিখতে হবে P into R into T whole divided by 100, দিস ইজ কারেক্ট। তো জিনিসটাকে লিখতে কি করে হবে? তোমায় আগে ইনপুট নিতে হবে, সবচেয়ে আগে কি করতে হবে? স্টার্ট, তারপর ইনপুট নিতে হবে, তারপর এসআই বলে একটা ভেরিয়েবল নিতে হবে, তারপর এটা ক্যালকুলেট করতে হবে, তারপর ডিসপ্লে করতে হবে, তারপর স্টপে যেতে হবে। তো এই স্টেপগুলো আমায় পরপর নিয়ে যেতে হবে। চলো লেটস স্টার্ট। তোরা যদি করতে চাস চাইলে ভিডিওটা এখানে পজ করে দে, তারপর নিজে থেকে করে ভিডিওটা প্লে করে দেখতে পারিস এটা ইউর কারেক্ট অর নট। আর যদি নতুন কিছু লিখে থাকিস আমায় কমেন্টে লিখতে পারিস, কমেন্টে দেখে নেবো আমি। চলো নেক্সট, ডান। চলো দেয়ার স্টিল টাইম, তুই যদি এখনো চাইলে পজ করে লিখতে পারিস। আচ্ছা চলো লেট মি স্টার্ট। একটা সাইডে অ্যালগরিদম লিখতে
লিখছি, একটা সাইডে ফ্লো চার্ট আঁকছি। তোরা যখন ফ্লো চার্ট আঁকবি পারলে এই শেপগুলো বা বক্সগুলো পেন্সিল নিয়ে আঁকিস, কারণ আগে লিখে নিবি তারপর বক্স আঁকবি, নয়তো বক্সের বাইরে চলে যায় লেখাটা। চলো লেট মি রাইট। আর পারলে ফ্লো চার্টটা নিচে আঁকবি, নয় সাইডে আঁকবি, র্যান্ডম যেখানে সেখানে লিখে দিস না। চলো অ্যালগরিদম, একটা হেডিং দিতে হয় অ্যালগরিদম। স্টেপ 1 কি, তারপর লিখতে হয় স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম করে মেনশন করতে হয়। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 কি, এগুলো ইনপুট নিতে হবে, তো ঠিক আছে। স্টেপ 2 ইনপুট কি করে নেবো, ভেরিয়েবলসে। তো ভেরিয়েবল তো আমি এত বড় বড় নাম রাখতে পারবো না, আমি বলে দিয়েছি পি আর টি বলে নাও, ঠিক আছে। টেক ইনপুট অফ ভেরিয়েবলস কি কি, পি কমা আর কমা টি, ফুল স্টপ, হয়ে গেল। এবার এসআই বলে একটা ভেরিয়েবল নিতে হবে, নয়তো তুমি র্যান্ডমলি ক্যালকুলেট করে তো রাখতে পারবে না। তো আমি স্টেপ 3 এ একটা ভেরিয়েবল নেব, বাট ওটা আমি ইনপুট নেব না, দ্যাট ইজ জাস্ট স্টোরড ইনসাইড দ্য প্রোগ্রাম। সো টেক আ ভেরিয়েবল এসআই, মাঝখানে একদম ডট দিবি না, এখানেও ডট পারলে দিস না। ডট দেওয়া মানে কিন্তু ওটা ভেরিয়েবলের নামকরণ হচ্ছে না, ভেরিয়েবলের নাম আমরা এভাবে করতে পারি না। চাইলে একটা 9s দিতে পারি না, s9 ইজ কারেক্ট, বা s_9 ইজ কারেক্ট, s স্পেস দিয়ে 9 ইজ নট কারেক্ট। এরকম কয়েকটা রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়। আপাতত তোরা পারলে এরকম লেটারে লিখিস, ধর এস আই বা স্মল এস আই, কিন্তু মাঝখানে স্পেস দিবি না, বা ক্যাপিটাল এস দিলেও দ্যাট উইল বি এনাফ, বাট যেটা দিবি একটু ভেবে চিন্তে দিস। চলো টেক আ ভেরিয়েবল এস আই, স্টেপ 4। এবার আমায় ক্যালকুলেট করতে হবে, এস আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি হোল ডিভাইডেড বাই 100, ব্র্যাকেট না দিলেও 14 যদিও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা আমায় দেখাতে হবে, সো আমি কি বলেছিলাম ডিসপ্লে করার সময় উই হ্যাভ টু ইউজ দিস ওয়ার্ড কল্ড প্রিন্ট এসআই, হয়ে গেল। স্টেপ 6 এ স্টপ। এইটারে যদি আমি ফ্লো চার্ট আঁকতে হয়, জিনিসটা এরকম দেখতে লাগবে। ফ্লো চার্টটা এই সাইডে আছি, প্রথমে স্টার্ট, তারপর নিচে আসবো, আচ্ছা এখানে লিখি, প্রথমে লিখবো স্টার্ট একটা ইলিপসে, তারপর ইনপুট নিতে হবে। সো ইনপুটের জন্য এই বাক্সটা আঁকতে হবে, কিন্তু বাক্সটা বড় ছোট কিনা সেটার জন্য আগে আমি লিখে দিই। টেক ইনপুট অফ ভেরিয়েবলস পি আর টি, এতটা বড় হয়েছে, এবার আমি আঁকতে পারবো। গেলাম নেক্সট, আচ্ছা এটা আছে। নাও দিস ইজ প্রসেসিং, দিস ইজ নট ইনপুট অর আউটপুট। টেক আ ভেরিয়েবল, সরি এটা না, এটা টেক আ ভেরিয়েবল এসআই, এটা কিন্তু আমি ভেতরে নিচ্ছি। প্রসেসে নেব, এরপর ক্যালকুলেট করতে হবে, এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি হোল ডিভাইডেড বাই 100। এবার এসআই কে প্রিন্ট করতে হবে, মানে আউটপুট দেখাতে হবে, তখন এইটা মারবো। আঁকাটা ভুল হয়ে গেল, আগে আমায় লিখতে হতো প্রিন্ট এসআই, হ্যাঁ এতটা হয়েছে, এই জন্য পেন্সিল নিয়ে আঁকতে বলি। আর লাস্টে স্টপ। ওকে, সো দিস ওয়াজ মাই ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলের দিকে, আচ্ছা আই হোপ তোদের ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক না হলে কমেন্ট করতে পারিস। ওকে ওকে, পরের এক্সাম্পলে যাওয়া যাক। বঙ্ক, চলো পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। আমাদের সবসময় যেরকম বলেছিলাম সেভাবেই করতে হবে। ইনপুটগুলো মার্ক করে নেব, আউটপুটগুলো মার্ক করে নেব, কি কি ক্যালকুলেট করতে হবে সেগুলো মার্ক করবো। ইনপুট কি নিতে বলেছে এখানে, লেন্থ আর ব্রেডের ইনপুট নেব। ক্যালকুলেট কি করতে বলেছে, পেরিমিটার আর এরিয়া। ডিসপ্লে কি করতে বলেছে, এই পেরিমিটার আর এরিয়া। এখানে ফর্মুলাও বলে দিয়েছে। চলো পজ, ডান, চলো অ্যালগরিদম, ফ্লো চার্ট। কয়েকটা প্রোগ্রামে অ্যাকচুয়ালি ফ্লো চার্ট আগে আসলে সুবিধা হয়। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 স্টেপ 2 কি, ইনপুট নিতে হবে। টেক ইনপুট অফ ভেরিয়েবলস ক্যাপিটাল এল এন্ড ক্যাপিটাল বি। টেক ইনপুট অফ ভেরিয়েবলস L and B.
স্টেপ 3, আরো দুটো ভেরিয়েবল নিতে হবে। পেরিমিটার এরিয়া, পেরিমিটারের জন্য পি, এরিয়ার জন্য এ নিয়েছে, ঠিক আছে। টেক ভেরিয়েবলস পি অ্যান্ড এ। তারপরে স্টেপ 4 ক্যালকুলেট করতে হবে। আমি বলবো পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাস্টেরিস্ক এল প্লাস বি ব্র্যাকেট ক্লোজ। আবার স্টেপ 5 এরিয়া এ ইজ ইকুয়াল টু এল ইন্টু বি। এই ভুলে গেল, এখানে তো ট্রিক করে লোকে। এখানে ট্রিক করার জন্য এরকম ক্রসও দিতে পারে, তোরা ক্রস মানবি না, তোরা অ্যাস্টেরিস্ক দিয়ে কাজ চালাবি। আবার এবার আমি আউটপুট দেখাতে হবে। আউটপুট আমি এভাবে দেখাবো। স্টেপ 6 একটু আলাদা একটা স্টাইল দেখাই। প্রিন্ট, আমার যে জিনিসটা এক্স্যাক্টলি দেখাতে হবে সেটা আমি কোটেশনের মধ্যে দেখাবো। তো আমি বলবো পেরিমিটার ইজ ইকুয়াল টু বলে কোটেশন ক্লোজ করে প্লাস পি দেখাবো। দ্যাট মিনস এই পার্টটা এক্স্যাক্টলি আমার আউটপুটে দেখাবে। পেরিমিটার ইজ ইকুয়াল টু বলে পেরিমিটারের ভ্যালুটা দেখাবে। ওকে, আবার স্টেপ 7 প্রিন্ট এরিয়া ইজ ইকুয়াল টু প্লাস এ হয়ে গেল। স্টেপ 8 স্টপ। হ্যাঁ, এই একটা প্রোগ্রাম আছে এখানে, চাইলে তুই পেরিমিটারের এই স্টেপটা স্টেপ 5 এ আনতে পারিস, স্টেপ 5টা স্টেপ 6 এ আনতে পারিস। তাহলে কি হতো, এই পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস বি আছে, তো তার সাথে সাথে তুমি প্রিন্ট করে দিচ্ছ, তারপর এরিয়ার ভ্যালুটা বার করছো, তারপর এরিয়াটা প্রিন্ট করাচ্ছ। মিনিংটা সেম থাকছে। কখন কিভাবে তুই লাইক সেপগুলো জাম্বল আপ করতে পারবি এটা তোর উপর ডিপেন্ড করে। আদারওয়াইজ এই দুটো অ্যালগরিদমই পারফেক্ট। চল ফ্লো চার্ট আসছে, দেখ এর ফ্লো চার্টটা দেখতে কিরকম হবে। ফ্লো চার্ট এটা দেখতে এরকম হবে। শুরু করবো স্টার্ট, তারপর ইনপুট নেব। টেক ইনপুট অফ ভেরিয়েবলস এল এন্ড বি, এটা আমি ইনপুটে নিলাম। তারপর আবার দুটো ভেরিয়েবল নিতে হবে, কিন্তু ওগুলো ইনপুটে নেব না। টেক ভেরিয়েবলস পি অ্যান্ড এ, পেরিমিটার অ্যান্ড এরিয়া। তারপর পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস বি, अगेन এটা প্রসেস বক্স। কালি সে এসছে a is equal to l into b, হলো। দেন প্রিন্ট করতে হবে। প্রিন্ট পেরিমিটার বলে is equal to কোটেশন ক্লোজ প্লাস p। এটা আমি আউটপুটে দিলাম এই রকম। আর একটা আউটপুট আছে প্রিন্ট এরিয়া is equal to বলে প্লাস a। আচ্ছা, এখানে প্লাসটা কিন্তু ওই অ্যাডিশনের অপারেটরটার মতো কাজ করছে না। এখানে প্লাস মানে বেসিক্যালি আমি দুটো এরকম স্টেটমেন্টকে জয়েন করার মতো ইউজ করছি। একটু খারাপ হয়ে গেল এই সিম্বলটা, সরি। না, প্রিন্ট এরিয়া ইকুয়ালস প্লাস এ, হলো। আর লাস্টে এসে সব মিলিয়ে স্টপ হয়েছে। ওকে, এটা এদিক ওদিক করা যেতে পারে। চলো নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক। পয়েন্ট ওকে, এই প্রশ্নটা হালকা ট্রিকি আছে। টু চেক ওয়েদার নাম্বার ইজ ইভেন অর অড। আমি হিন্টেও বলে দিয়েছি যে ইভেন নাম্বার টু দিয়ে ডিভিজিবল, সে তো ভালো কথা, কিন্তু হাউ এম আই গোয়িং টু চেক ওয়েদার নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা? সো চেক করার জন্য অবভিয়াসলি আমাদের ডিসিশন বক্স লাগবে, এটুকু আমি জানি। বাট এই ডিভিজিবিলিটি জিনিসটা চেক করার জন্য আমাদের রিমাইন্ডার দরকার। আর রিমাইন্ডারের জন্য আমাদের কোন এরিথমেটিক অপারেটর দরকার? ইয়েস, দি মডুলাস অপারেটর। তো যদি বুঝতে পেরে থাকিস তোরা চাইলে একটু পজ করে লিখে নিতেই পারিস। আমি এবার লিখে দিচ্ছি তাহলে। 5 4 3 2 1 গো। চলো, এই প্রোগ্রামটার জন্য আমি আগে ফ্লো চার্ট আঁকবো, তারপর অ্যালগরিদম বানাবো। তো আগে ফ্লো চার্ট আঁকি। কিভাবে শুরু করবো? স্টার্ট,
বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার একটা নাম্বার আগে ইনপুট, এখানে কিছুই বলে দিইনি ইনপুট না আউটপুট। তো আমায় ওয়েদারের নাম্বার চেক করতে বলেছে, তো আগে নাম্বারটা নেব, তারপর ওটাকে আমি চেক করব, চেকের জন্য ডিসিশন বক্স বানাবো, তারপর প্রিন্ট করাবো, তারপর স্টপে যাবো। দিস ইজ মাই প্ল্যান। চলো স্টার্ট। এলাম, একটা নাম্বারের ইনপুট নিতে হবে। আমি ধর স্মল এন বলে নাম্বারটাকে ইনপুট নিয়ে নিলাম। টেক ইনপুট অফ বা টেক ইনপুট ভেরিয়েবল এন, ইনপুট নিলাম। এবার আমায় চেক করতে হবে, তো চেক করার জন্য আমি আগে ডিসিশন বক্সে ফেললাম ইফ ব্র্যাকেটের মধ্যে কি n মডিউলাস 2 ডাবল ইজ ইকুয়াল টু 0 কিনা, মানে n কে 2 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডারটা 0 হচ্ছে কিনা সেইটা আমি চেক করছি। হলো এইটা। এর যদি এইটা ট্রু হয় তখন এদিক দিয়ে একটা মাস বেরোবে, আর যদি এটা ফলস হয় এদিক দিয়ে একটা মাস বেরোবে। যদি ট্রু হয় n মডিউলাস 2 যদি ট্রু হয় তাহলে এটা ইভেন আমি প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট আমি কোটেশনের মধ্যে লিখতে হবে, কিংবা এইভাবে লিখবো n প্লাস ইজ ইভেন, এটা আমি প্রিন্ট করে দিলাম। আর যদি এটা অড হয় তাহলে আমি লিখতে হবে কি প্রিন্ট n প্লাস ইজ অড, as simple as that. ডিং 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 ডিং। হ্যালো, তারপর এটা স্টপ, দুটোই স্টপে চলে যাবে। সি, আচ্ছা আমি তো এখনো একটাও প্রোগ্রাম দেখালাম না যেখানে কানেক্টর লাগে। দেখি সময় পেলে বা দেখাবো। আগে এর অ্যালগোরিদমটা আঁকি। অ্যালগোরিদম, এই প্রোগ্রামগুলো আগে ফ্লো চার্ট বানালে সুবিধা হয়, তুমি প্ল্যানটা আগে দেখে নিলে এরপর সাইডে সাইডে তুমি লিখতে পারবে। তো স্টেপ 1 কি? স্টার্ট। ওকে, জানি এটা। স্টেপ 2, আমার একটা ইনপুট নিতে হবে। সো টেক ইনপুট ভেরিয়েবল n নিলাম। এবার আমাকে চেক করতে হবে। সো স্টেপ 3, ইফ না, ইফটা স্মল লিখতে হবে। ইফ n মডিউলাস 2 ডাবল ইজ ইকুয়াল টু 0, যদি এটা ট্রু হয় দেন গো টু স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে কি হবে? যদি এটা ট্রু হয়, আমি কি জানি, যদি এটা ট্রু হয় তাহলে স্টেপ 4 এ গিয়ে এটা ইভেন ট্রু হবে। প্রিন্ট n প্লাস ইজ ইভেন। কিন্তু যদি এটা ফলস হয় তাহলে কি হবে? তাহলে স্টেপ 5 এ যাবে। এলস গো টু স্টেপ 5। আর স্টেপ 5 এ কি আছে? প্রিন্ট n প্লাস ইজ অড। এবার বুঝতে পারলি আগে ফ্লোচার্টটা কেন আঁকলাম? বিকজ ফ্লোচার্টটা আমি গোটা প্ল্যানটা দেখতে পাচ্ছি, সেই হিসেবে কোন স্টেপে কোনটা যাবে সেটা আমি এখান থেকে দেখে দেখে বলতে পারবো। লিখলাম, কিন্তু শুধু এটা লিখলে চলবে না, দুটোই স্টপে থাকছে। তো আমি এটা এইভাবে লিখি। প্রিন্ট করার পর আমি বলবো গো টু স্টেপ 6। স্টেপ 6 এ আমি স্টপটা দিয়ে দেবো, কারণ স্টেপ 5 এ আমি জানি কি আছে। স্টেপ 5 এ আমার অর্ডার পার্টটা আছে। স্টেপ 5 এ চাইলেই যাবে না, স্টেপ 5 এ আমার যেতে চাইবে না, কারণ স্টেপ 4 এর পর সোজাসুজি 6 এ চলে যাবে। আমি এখানে বলেই দিচ্ছি। সো প্রিন্ট n প্লাস ইজ অড, আর এটাও স্টেপ 6 এ চলে যাবে। গো টু স্টেপ 6। আর স্টেপ 6 এ কি অপেক্ষা করছে? দ্য স্টপ বক্স। স্টেপ 6 স্টপ। বোঝা গেল? ওকে, প্রবাবলি দ্য লাস্ট কমপ্লেক্স প্রোগ্রাম অফ দ্য ডে। তারপর আই গেস ভিডিওটা এন্ড করে দিতে পারবো আমি। বাকি প্রোগ্রামগুলো তোরা বানাতে পারবি, ইজি ইজি স্টাফ, একটু প্র্যাকটিস করলে পেরে যাবি তোরা। সো এখানে আমার একটু হালকা কমপ্লিকেটেড, যে আমায় সাম প্রিন্ট করতে বলেছে 2 থেকে 20 অবধি। এবার আমরা আগে নর্মাল আমাদের ফ্লোচার্ট এখানে ওপর থেকে নিচে নামবে কিংবা লেফট টু রাইট যাবে, আনটিল এন্ড আনলেস আমি ডিসিশন বক্স বলে একটা জিনিস নিই, আর তার মধ্যে এমন একটা ডিসিশন ফাঁসাই যে সেটা যতক্ষণ না ফলস হচ্ছে, যতক্ষণ ট্রু থাকছে, এটা আমার আবার ওপরে চলে যাবে, এবং পেঁয়াজির মতো খেলতে থাকবে। যেই ফলস হবে আবার নিচে নেমে আসবে। এই পেঁয়াজিটাকে আমরা বলি লুপ বা ইটারেটিভ কনস্ট্রাক্ট। হ্যাঁ, এই দুটোই বলি, রিপিটেশনও বলে। এই ইটারেটিভ কনস্ট্রাক্ট বা লুপের ব্যাপারটা কি, আমার একটা জায়গায় আমার ফ্লো অফ কন্ট্রোলটাকে ঘুরিয়ে যাওয়া। ওটা নিয়ে খুব ডিটেল চর্চা আমরা অ্যালগরিদমস আর ফ্লো চার্টে তো করবো না।
তো যদি দেখাতেই হয় আমি একটা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট এখানে এঁকে দেখাই। অ্যালগোরিদম এক সাইডে আর এক সাইডে ফ্লোচার্ট। ফ্লোচার্ট আগে ফ্লোচার্টটাই রাখি, যেমন এটা কমপ্লেক্স। তো শুরু হচ্ছে স্টার্ট দিয়ে অ্যাজ ইউজুয়াল। তারপরে আমার একটা ইনপুট নিতে হবে। আচ্ছা এতে বাই দেবে কোনো ইনপুট নেওয়া নেই, সরি এতে দেখ শুধু কনস্ট্যান্ট নিয়ে কাজ করবো। আমার বলে দিয়েছে 2 থেকে 20 অব্দি সব কটার আমার শুধু সাম দেখাতে হবে, মানে এর কোনো ইনপুট নেওয়ার ব্যাপারই নেই। তো আমি সোজা চলে যাব, একটা ভেরিয়েবল নেব, টেক আ ভেরিয়েবল লেটস সে এক্স নিলাম, এটা ভেতরে নিচ্ছি কিন্তু নট অ্যান ইনপুট। আমি বলে দিলাম এক্স ইজ ইকুয়াল টু 2। এবার আমি একটা কোয়েশ্চেন দিই, যতক্ষণ না ইফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 20, যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ কি করবে? ততক্ষণ এটা যদি ট্রুতে যাই, ট্রুটাই দিকে না হয়তো, হ্যাঁ ট্রুটা নামালো, ততক্ষণ আমার একটা সাম বলে একটা ভেরিয়েবল, দ্বারা একটা ভেরিয়েবল নিই, সাম বলে ভেরিয়েবলটার মধ্যে অ্যাড করতে থাকবো। টেক আ ভেরিয়েবল সাম, আগেন এটা প্রসেস বক্স। হ্যাঁ এবার ভেরিয়েবল এক্স নিলাম, হ্যাঁ ইফ, আচ্ছা এক্স বরাবর কত বললাম 2, ইফ এক্স গ্রেটার দ্যান না লেস দ্যান ইজ ইকুয়াল টু 20, যতক্ষণ এটা 20 হচ্ছে ততক্ষণ এটা ট্রু চলবে। যতক্ষণ মানে কি আমি এক্স এর ভ্যালুটা পাল্টাতে থাকবো, তাই তো বলছি এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভেতরে ডেটার ভ্যালুটা বারবার পাল্টাতে থাকবো। আমি কি করব, এটা ট্রু এ নামালাম, নামিয়ে আমি লিখবো সাম, এই সাম ভেরিয়েবলটার মধ্যে না আমি যা আবার একটা জিনিস চেঞ্জ করতে হবে, এই সামটার আগে আমি ভ্যালু 0 সেট করব, সাম ইজ ইকুয়াল টু 0। এই সামের মধ্যে যত আমার এক্স এর ইভেন নাম্বার ভার্সনগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে থাকবো। মানে ইফ अगेन আমি লিখছি এক্স লেস দ্যান ইকুয়াল টু 20, সাম ইজ ইকুয়াল টু আগের যে সাম ভ্যালুটা ছিল প্লাস এক্স অ্যাড করলাম, তারপর এক্স এর যে নর্মাল ভ্যালুটা ছিল সেটার সাথে আমি আরো 2 করে অ্যাড করতে থাকবো, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 করে দিলাম। এবার এটা আমি উপর তুলে দেবো, উই না এখানে থাকবে, এখান থেকে উঠে এখান অব্দি যাবে। আর যেই এটা ফলস আছে, এটা ট্রু ছিল বাই দ্য ওয়ে, আর যেই এটা 20 অব্দি পৌঁছে যাবে, মানে দেখ আগে x2 ছিল, সাম কত, সাম আগে কত ছিল 0, এবার কত হলো 2, এটা কত হয়ে গেল 2 থেকে 4, আরো 2 অ্যাড হয়ে গেল, মানে এটা কত হলো 6, এটা এবার কত হয়ে গেল 6, এটা আবার 2 অ্যাড হয়ে গেল 8, তাই তো হচ্ছে, হ্যাঁ সেটাই তো হচ্ছে। এরকম পর 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 অ্যাড করে যাচ্ছি আমি, না ভুল বললাম, সরি 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 4 + 2 8 হবে এখানে, না 6 হবে, ঠিকই বললাম, হ্যাঁ ঠিকই বললাম, ঠিক আছে 4 + 6, হ্যাঁ এরপরে এবারে 4 + 6 হবে, 4 + 6 কত, কত হয় না 4 + 6 না 6 + 6 12, প্রথমে এলো 0 + 2 + 4 6 + 6, হ্যাঁ 12 ঠিকই আছে। পরের বারে এটা x এর ভ্যালু বেরোবে, পরের বারে x এর ভ্যালু কত হবে 8, এর ভ্যালু কত হবে 12 + 8, 12 + 8 কত 20, এরকম পর 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 এটা অ্যাড করে যাবে, এদিকে অ্যাড হতে থাকবে। তো লাস্টে ধর এখানে আমার x এর ভ্যালু এলো কত, ধর এলো 20, সামের একটা ভ্যালু আসবে, তারপর এটা 22 হয়ে গেল, যেই 22 হয়ে গেল x এর ভ্যালু যেই 22 হয়ে গেল, তার মানে দিস কন্ডিশন ইজ ফলস, তখন ফলসের দিকে আমি এটা নামিয়ে দেবো। আর লাস্টে আমার সামটা প্রিন্ট করতে বলেছে, তো আমি এখানে লিখে দেবো প্রিন্ট সাম, প্রিন্ট সাম, এটা সামটা প্রিন্ট করে দিল, আর লাস্টে এটা স্টপ, বুঝা গেল? তো দেখ লাস্টে আমাদের সামের ভ্যালুটা এখানে স্টোর হচ্ছে, সেইটাই লাস্টে আমার প্রিন্টেড হয়ে যাচ্ছে, এটাই বলা ছিল। ওকে চলো এটা দেওয়ার অ্যালগোরিদমটা এঁকে দেখাই। স্টেপ 1, এটা একটু কমপ্লেক্স হবে। স্টেপ 1 start, step 2 take a variable x, step 3 take a variable sum,
Step 4, x is equal to 2. Step 5, sum is equal to 0. Sum is equal to 0. এবারের পার্টটা আমায় কোন স্টেপে যেতে হবে না যেতে হবে সেটাও আমায় বলতে হবে। সো স্টেপ 6, if x less than equal to 20, যদি এটা ট্রু হয় তাহলে স্টেপ নাম্বার 7 এ যাবে, ভালো কথা। যদি না হয় তাহলে স্টেপ 8 এ যাওয়া উচিত, না স্টেপ 8 এ যাবে না, কারণ দেখ এটা স্টেপ 7 হলে এটা স্টেপ 8 হবে আর এটা স্টেপ 9 হবে। আমি এটা লিখে নেওয়ার পর ভালো করে বুঝতে পারবো। দেন গো টু স্টেপ 7, এলস গো টু কত নম্বর স্টেপ আমি জানি না, ওটা বলে দেবো। আচ্ছা স্টেপ 7 এ কি আছে? আচ্ছা স্টেপ 7 এ কি আছে? স্টেপ 7 এ আছে sum is equal to sum plus x। আবার স্টেপ 8 এ কি আছে? sum is equal to sum এরপর তো x আছে না, x is equal to x plus 2। আর তারপর এটা আবার পিছনে ফিরে আসছে, তাই তো? তো আমি স্টেপ 9 এ লিখবো, এই জন্য আমি স্টেপ 9 টা লিখিনি। স্টেপ 9, গো ব্যাক টু স্টেপ, কিংবা এটা চাইলে এখানেও লিখে দিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। গো ব্যাক টু স্টেপ নাম্বার, এটা কত ছিল, ইফেক্টটা কত, স্টেপ 6। আর স্টেপ 10 হবে, হ্যাঁ আসছি না, উপরে আছে, প্রিন্ট সাম। সো এটা হবে স্টেপ 10। আর সাম প্রিন্ট করার পর স্টেপ 11, এবার আগেন অর্ডার ফিল আপ করবে, স্টপ। আশা করছি এই পার্টটা অবধি বোঝা গেছে তোদের। নতুন করে কিছু অ্যালগরিদমে বোঝানোর নেই। হ্যাঁ দেয়ার ক্যান বি নিউয়ার প্রবলেমস যেগুলো তোরা নিজেরাই সলভ করবি। ডাউট এলে আগেন কমেন্ট করতে পারিস, আমি কমেন্টেই জবাব দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট ফর দ্য ভিডিও। চলো, সো গুড বাই, আদিওস, গুড লাক ফর ইউর এক্সামিনেশনস, বাই। Amul has not sponsored me at all.